এবার নির্বাচনে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটাই হবে মূল ইস্যু। সাধারণ মানুষ আর দুর্নীতিবাজকে দেখতে চায় না, মানুষ তো দেখেছে, মানুষ কিন্তু জানে, মানুষ কিন্তু বোঝে। মানুষ যে বোঝে এটা নির্বাচনের দিন বুঝবেন। গণমাধ্যম এবং ব্যবসায়ী এই দুইটা শ্রেণীর মতো চরিত্রহীন আর কোন সেক্টর এই দেশে নাই। তরুণ যে ভোটার তারা চিন্তা করবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। যখন মিটিংটা হয়েছে তখন পর্যন্ত আপনার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে বিএনপির চেয়ে জামাতের সম্ভাবনা বেশি? তা তো মনে হয় নাই তখন পর্যন্ত। এখন ধীরে ধীরে হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো এখন মনে হচ্ছে। আগামী নির্বাচনে মূল ইস্যু দাঁড়াবে দুর্নীতি। মূল ইস্যু এদেশের মানুষের কাছে আপনি আলাপ করে দেখতে পারেন। আপনাদের অফিসটা কারণ বাজারে যে আপনি যে ফুটপাতে যারা দোকান নিয়ে বসে, মাটিতে যারা ফ্লোরে বসে, সবজি যারা বসে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের মূল ইস্যু দুর্নীতি। প্রত্যেকটা দোকানের সামান্য ফুটপাতে বসে এদেরকে প্রতিদিন দিতে হয় 200 থেকে 300 টাকা। তাহলে এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কারা? বিএনপি সোচ্চার কারা নাকি এটা জামাত? না, মুখে সবাই সোচ্চার। আওয়ামী লীগ যে 17 বছর ছিল, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন তো, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স আমার। কি বলে না বলে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কে করে। আপনি বলেন এই বাজার থেকে, এই কারণ বাজার থেকে আমরা তো নিউজ পড়েছি যে আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন নাকি প্রতি রাতে 1.5 কোটি টাকা করে এখান থেকে উনি পেতেন। উনি 1.5 কোটি টাকা পেতেন। যারা তুলতো তারা নিজেরা কিছু রাখতো না? অবশ্যই রাখতো। এবং যারা রাখতো সে অঙ্কটা কত? সে অঙ্কটা এর চেয়ে অনেক বেশি। আবার তারপরে এটা যে সবজিটা এখানে আসতো, ট্রাকগুলো যে আসে, রাস্তায় 20-25 জায়গায় তারা চাঁদা দিয়ে আসে, যে কারণে কি হয় 20 টাকার সবজি ঢাকায় আসতে আসতে 40 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায়। এবং এই টাকাটা কে দেয়? আমি আপনি দিই, যারা অনেকে প্রান্তিক ক্রেতা তারা দিই। এখন এই চাঁদাটা কে তুলে? আগে তুলতো মনে করেন আসাদুজ্জামান কামাল সাহেবের অনুগ্রহে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যে তুলতো। এখনও কি তারা তুলে? তারা তুলে না। তাহলে এখন কে ওটা রিপ্লেস করছে? কি কেউ না কেউ তো করছে। তারা কি কোনো রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া করতে পারছে? পারে নাই। তাহলে তারা যদি করে থাকে, এখন তার এই মুহূর্তে তো কোনো রাজনৈতিক দলও নাই, মানে ক্ষমতায় তো নাই, তাহলে কারা তুলতেছে? তাহলে বলবেন যে হ্যাঁ যারা সরকার চালায় তারা যে সমস্ত রাজনৈতিক দলকে প্রশ্রয় দেয় তারাই করতেছে। এখন কোন মূল রাজনৈতিক দল কে এখন মানে সরকারের প্রশ্রয় পেতে পারে? বিএনপি পেতে পারে, জামাত পেতে পারে, এনসিপি পেতে পারে, এরাই তো পেতে পারে, এরাই তো। এখন যদি একটা আসে তাহলে যে কোনো একটা হবে, সেটা কোনটা? এখন আপনি বড় জিজ্ঞাসা করেন যে চাঁদা তোমার কাছ থেকে কে তুলে? ওরা তো সবাইকে চিনে, কিন্তু যারা দেয় তারা কিন্তু চিনে। এটা কিন্তু খুঁজে বের করা কিন্তু বাড়ি চালান দেওয়ার মতো ব্যাপার না, এমনি যে কেউ জানে। তো তাদেরকে জিজ্ঞাসা করলে হয় এই চাঁদাটা কে তুলে? নাম তো পরিচিত, ওই লোকগুলিকে চিনেন। কারণ বাজারে যে চাঁদা ওঠায় সে তবে ইলেকশনও করে তো রে ভাই, দেখতেছি তো। তো এখন বিষয়টা হলো কি, এই লোকগুলি যখন ক্ষমতায় যাবে তখন তারা আরও বেপরোয়া হবে। এখন আমি এই জন্যই বলি এবার নির্বাচনে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটাই হবে মূল ইস্যু। দেখেন একটা কথা বললাম। আর চেতনার পেতনা, এই 24-এর চেতনা, 71-এর চেতনা, এটা মানুষের মনে আছে, কিন্তু আগে হলো যে গায়ে তো সইতে হবে। দুর্নীতি করলে ঝামেলাতে আমরা সাধারণ মানুষ পড়ি। সাধারণ মানুষ আর দুর্নীতিবাজকে দেখতে চায় না, মানুষ তো দেখেছে দুর্নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ কিন্তু তারা আওয়ামী লীগ আমলে দেখেছে। একজন লোক ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে বাইরে, ব্যাংক লুটপাট করতেছে, কেউ কিছু বলতেছে না। এই দুর্নীতি আমাদের দেখা শেষ, কাজে দুর্নীতি আর দেখতে চাই না। এখন দুর্নীতি কে করবে কে করবে না সবাই মুখে বলবে আমি দুর্নীতি করি না, সব চুরি বলে আমি চুরি করি না। কিন্তু তাহলে চুরি হয় কেন? কেউ না কেউ তো করে রে ভাই। কারা করে এটা আমরা হয়তো মুখে বলতে পারবো না, বললে আমাকে ধরবে, তুমি প্রমাণ করো। প্রমাণ করা কঠিন, কিন্তু আমি তো জানি কে চুরি করে। প্রমাণ যে করতে পারবে সেও চুরি করে, প্রমাণ করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেও ওই চুরির ভাগ পায়। কাজে ওটা হয় না। কিন্তু মানুষ কিন্তু জানে, মানুষ কিন্তু বোঝে। মানুষ যে বোঝে এটা নির্বাচনের দিন বুঝবেন। কিভাবে বুঝবো আমরা আবু হানা রাজ্জাকি? না, কিভাবে বুঝবেন মানে এটা হয়তো মাসুদ ভাই বলছে যে ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন। এই ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন, এই জন্য আমি মনে করি এইটাই বলতে চাইছেন উনি। কিন্তু ভোটের মাধ্যমে যে জাজমেন্ট দিবেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কতগুলো জিনিস দেখেন, অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা হয়তো তর্কের খাতিরে বলি, এবং আমাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়া, আমলা এবং আপনি যদি ধরেন
কর্পোরেট বলতে আমি বড় ব্যবসায়ীদেরকে বলছি। এই তিনটে স্টেক হোল্ডার কিন্তু একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশে। এই তিনটে স্টেক হোল্ডার যাকে ফেভার করে, এই তিনটে স্টেক হোল্ডারের চাবিকাঠি হয় মানে রাজনীতিবিদদের কিন্তু নিজস্ব কোনো সে নাই। কেন আমি বলি, আমি অন্য দলের কথা বলবো না, যে দুইটা দল ক্ষমতায় ছিল বাই রোটেশন, তাদের মধ্যে 85% লোক বেকার। 85% লোক যখন বেকার হয় তখন তারা চলে কিভাবে? আমাদের গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমের মালিক কারা? তাদের ব্যবসায়ী। তাদের কিন্তু গণমাধ্যমের বাইরেও অন্য ব্যবসা আছে। তো যেহেতু তাদের অন্য অন্য ব্যবসা আছে, তাদের সেই ব্যবসাগুলো তারা সরকারের সঙ্গে যুদ্ধ করে করতে পারবে না। যে কারণে আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। তো এখন তার অনেক ব্যবসা, অনেকে গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। যে কারণে কোনো মানে গণমাধ্যমে সরকারের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চায় না। তো এখন আপনি বলবেন যে এখন তো কোনো সরকারের কোনো নাই, সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু সব গণমাধ্যমই তোষণ করতেছে। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এর তো তেমন কোনো ক্ষমতাও নাই, তাও দেখবেন কোনো একটা গণমাধ্যম আপনি বের করতে পারবেন না যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের নানা অপকর্ম, অযোগ্যতা, অনিয়মের সমালোচনা করে। কেউ করে না, সবাই তাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। এখন নির্বাচনের সামনে এসে তারা নিজেদের মতো করে একটা হিসাব করছে যে কে ক্ষমতায় যেতে পারে, কাছাকাছি কে ক্ষমতার কাছাকাছি। যাদেরকে মনে করে যে এরা ক্ষমতায় যাবে, তারা তাদেরকে তোষণ করবে, তাদের জন্য তারা উঠে পড়ে লাগবে। এখন যতই দিন যাবে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যদি মনে করেন বিএনপি, এখন ধরেন বিএনপি মাঝখানে মনে হয় যখন তারেক রহমান আসলো, তখন তারেক রহমানকে নিয়ে একটা জোয়ার হয়ে গেল সব গণমাধ্যম। কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে তারেক রহমান একটা 5 তারকা হোটেলে সাংবাদিকদের নিয়ে আলোচনা করলেন, এমন কোনো মিডিয়া নাই সেখানে যায় নাই। করুক না, শফিকুর রহমান একটা অসুবিধা করতো, যেত না। আবার যদি আপনি এখন যদি মনে হয় যে না জামাতের অবস্থা একটু ভালো হয়ে গেছে, জামাতের শফিকুর রহমান একটা সম্মেলন করবে, সবাই যাবে সেখানে, কারণ জামাতের অবস্থা ভালো হয়ে গেছে। এটা হলো কি গণমাধ্যমগুলির ক্যারেক্টার। আমাদের গণমাধ্যমগুলির মতো সরি টু সে কিছু মনে করেন, আপনি নিজেও গণমাধ্যমে আছেন, আমিও সাংবাদিকতাই করছি গত 3.5 দশক ধরে। আমার অভিজ্ঞতা হলো গণমাধ্যম এবং ব্যবসায়ী এই দুইটা শ্রেণীর মতো চরিত্রহীন আর কোনো সেক্টর এই দেশে নাই। ব্যবসায়ীরা চরিত্রহীন সবাই না তো, সবাই বলে নাই। আমি তো বললাম তো, আমার অভিজ্ঞতা বলতেছেন, মানে আমার অভিজ্ঞতা আমি বললাম তো আপনাকে, আগেই তো বললাম যে এই সরকারের সমালোচনা একটা গণমাধ্যম দেখান তো, এত বড় গণমাধ্যম যে নাকি হাসিনা সরকারের সঙ্গে যুদ্ধ করে টিকে আসছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এদের কণ্ঠে কোনো এই সরকারের কোনো সমালোচনা পাবেন না তো। এই সরকারকে সমালোচনা করার মতো কিছুই করে নাই। তরুণ যে ভোটার তারা চিন্তা করবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। এখন বলতে পারেন আমি জুলাই চেতনার পক্ষে, উনি জুলাই চেতনার পক্ষে, সব দলই জুলাই চেতনা, কিন্তু ভোটারের বিবেচনা আছে। সে যেখানে জাজমেন্ট নেবে যে জুলাই চেতনার পক্ষে কে, সেইখানে ভোট যাবে। এটা গেল একটা দিক। সেকেন্ড দিক আরেকটা মারাত্মক, যে দলে যেই থাকুক না কেন, আমি যে দলটা ফলো করি, মনে করেন ফর এক্সাম্পল, কিন্তু আমার ছেলে একটা মারা গেছে আন্দোলনে, আমি যদি দেখি আমার এই দল এখন ওই কি বলে ফ্যাসিস্ট সরকারের দিকে টানে কিছুটা, আমি এই দলে বিলং করলেও মুখে কিছু বলবো না, ভোট তাকে দিব না। কারণ আমার সন্তান গেছে, সেটার ব্যথাটা আমি বুঝি, আমার দল বুঝবে না। আবার 30,000 40,000 আহত হয়েছে, তাদের নানা বা দাদা বা বাপ যারা ভোটার, তারাও চিন্তা করবে সে যে দলই বিলং করুক না কেন, যদি দেখে যে না ওই ফ্যাসিজমের পক্ষে তাদের অ্যাক্টিভিটিস, ভোট সেখানে দেবে না। এবং এই 30,000 আহত হওয়ার গার্জিয়ানরা, ওই 1400 নিহত তাদের গার্জিয়ানরা, এরা কিন্তু ব্যাপক প্রচারণা চালাবে যে জুলাই চেতনা ধারণ করে যারা, তারা যেন সামনে ক্ষমতায় আসে। সেক্ষেত্রে ভোট যদি কিঞ্চিত না, আমি 40-50% যদি সুন্দর হয়, আপনি নিশ্চিত থাকেন লড়াই হবে হাড্ডাহাড্ডি। হাসিনার পতনের পর আমেরিকার বিশেষ কাউকে সমর্থন করার প্রয়োজন নাই। যারাই এখন ক্ষমতায় যাবে, সেটা জামাত যাক, বিএনপি যাক, এনসিপি যাক, ইসলামী আন্দোলন যাক, এমনকি জাতীয় পার্টি যেই যাক, আমেরিকা যা বলবে তারা তাই শুনবে। কারণ তাদের এই অভিজ্ঞতাটা আছে, না শুনলে কি হয় এটা তারা 24 আগস্টে দেখছে।
কাজে এই রিস্কে কেউ যাবে না। বিপরীত দিকে আমেরিকা কার পেছনে বাজি ধরবে? যে দেখেন, আমি ভোট দেবো একজনকে, আমেরিকা এসে আবার হাত ধরবে, এখানে ভোট দিও না, এখানে দাও, বলবে? বলবে না তো, ভোট তো আমিই দিব। তাহলে আমেরিকা কি করতে পারে? যে একদম কম ভোট পেয়েছে তাকে বেশি ভোট পাওয়াইয়া দেওয়া, এটা বাইরের কোনো শক্তির পক্ষে সহজ না। বাইরের শক্তিগুলি কি করতে পারে? হয় ডিস্টার্ব করতে পারে, নামাই দিতে পারে, নামানোর জন্য ডিস্টার্ব করতে পারে। হাসিনা কি মনে করেন আপনি, একমাত্র অগাস্টের 5 তারিখেই তারা ডিস্টার্ব করছে, তারা আরও আগের থেকে করতেছে, আগেগুলো সাকসেসফুল হয় নাই, এটা হয়ে গেছে। ঠিক আছে, তারা একটা অনুকূল পরিবেশ পাইছে, করে দিছে। যদি সারা দেশে হাসিনার পক্ষে মানুষের একটা জনমত থাকতো, কিচ্ছু হইতো না। সারা দেশের মানুষই তো হাসিনার বিরুদ্ধে খেপে গেছিল না? তো এখন আমার সঙ্গে মনে করেন একদম সে প্রত্যন্ত অঞ্চলে, তার সঙ্গে কি আমেরিকার প্রেসিডেন্টের কোনো যোগাযোগ হয়েছিল যে ভাই তুমি হাসিনার পক্ষে নামো? কোনো যোগাযোগ, তার সঙ্গে কারোই যোগাযোগ হয় নাই। সে নিজ দায়িত্বে হাসিনার পক্ষে মাঠে নামছে, হাসিনার বিরুদ্ধে। হ্যাঁ, তারা হাসিনার বিরুদ্ধে নামছে। ওনারা এখানে তাকে একটু হিলিক দিছে, একটু বাতাস দিছে। এই তো প্রয়োজনের সময় বাতাসটাই অনেক, কিন্তু বাতাস দিয়ে জেতানো যায় না রে ভাই। মনে করেন প্রায় জিতে গেছে, একটু ধাক্কা দিলেই হয়, তাকে আপনি ধাক্কা দিয়ে পাস করাতে পারেন। তো সেইভাবে যখন মিটিংটা হয়েছে তখন পর্যন্ত আপনার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে বিএনপির চেয়ে জামাতের সম্ভাবনা বেশি? তা তো মনে হয় নাই তখন পর্যন্ত। এখন ধীরে ধীরে হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো এখন মনে হচ্ছে